আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। ২০০২ বিশ্বকাপে যেদিন ব্রাজিল ফাইনাল ম্যাচটা জিতলো জার্মানির সঙ্গে, তার ঠিক পরদিন প্রথম আলো একটা আর্টিকেল ছাপা হয়েছিল একদম প্রথম পাতায়, এবং শিরোনাম ছিল ব্রাজিলের জয়, সুন্দর ফুটবলের জয়। আমার দাদা তখন আমাকে বলেছিলেন, এই যে সুন্দর ফুটবলের জয় বলা হচ্ছে, এই সুন্দর ফুটবলের জয়কে বলা হয় যোগো বনিতো। তো আমি জিজ্ঞেস করলাম যোগবনিত জিনিসটা কি। তখন আমার দাদা আমাকে বললেন, এই যে পুরো বিশ্বকাপ ব্যাপী রোনালদিনহোর চমৎকার সুন্দর ফুটবল আমরা দেখলাম, রোনাল্ডোর পেনাল্টির ভেতরে চমৎকার ফিনিশিং দেখলাম, রিভালদোর চমৎকার ফুটবল দেখলাম, এবং আরেকজন প্লেয়ার ছিলেন ক্লেবারসন। এটা এই প্রজন্মের যারা আছেন তারা চিনবেন না, বাট ক্লেবারসনের কাছ থেকেও এই বিশ্বকাপে বেশ সুন্দর ফুটবল দেখা গিয়েছিল। সো এটাই হচ্ছে যোগবনিত। এখন সত্যি কথা বলতে ২০০৬ বিশ্বকাপে যখন ব্রাজিল খেলতে যাবে, ওই টিমটা ছিল যোগবনিতর বাপ। মানে কে ছিল না সেই জায়গাটাতে। রোনালদিনহো সবেমাত্র চ্যাম্পিয়ন্স লিগটা জয় করে এসেছে, রোনালদো নাজারিও তো তখন ছিলেন, যদিও তার ওয়েট নিয়ে তখন অনেক বেশি মাত্রায় কথা হচ্ছিল। আদ্রিয়ানো ছিলেন, রবিনহো ছিলেন, কার্লোস কাফু তো সেই জায়গাটায় ছিলেন। সো আলটিমেটলি কাকা ছিলেন, ওটা ছিল যোগবনিতর বাপ। কিন্তু সত্যি কথা বলতে মাঠের খেলায় সেই যোগবনিতটা আসলে দেখা যায় না, এবং ওইটাই ছিল আমার জীবনের আসলে প্রথম ছ্যাঁকা খাওয়া কোনো একটা টিমকে নিয়ে, যে আলটিমেটলি এই টিমটা বিশ্বকাপ জিততে পারে নাই। মানে ব্রাজিলের ওই টিম যদি বিশ্বকাপ না জিততে পারে, সেটা আসলে হয় না, আসলে এটা হয় না। এখন ওই সময়টাতে সত্যি কথা বলতে ব্রাজিলের স্টাররাই আসলে অনেক বড় স্টার। আর্জেন্টিনার যদি আপনি বলেন, তাহলে হাভিয়ার জানেত্তিকে আমার পার্সোনালি অনেক পছন্দ হতো। আদারওয়াইজ আসলে ওই সময়কার আর্জেন্টিনা টিমে ওই রকম স্টার ছিলেন, রিকুয়েলমে ছিলেন সেই সময়টাতে, বাট ব্রাজিল তখন ব্রাজিল সামথিং এলস। কিন্তু আলটিমেটলি ওই ব্রাজিল টিমটা জয় করতে পারে নাই। এখন এই যে যোগবনিতর কথা বলছি, ইন রিসেন্ট টাইমস অনেকে একটা কথা বলছেন যে ব্রাজিলের সে যোগবনিতর ছন্দটা দেখা যায় না বা সেটা দেখা যাচ্ছে না। কার্লো আনচেলত্তি আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট হাইতির সঙ্গে যে ম্যাচটা দেখলাম, হোয়াট এভার দ্য অপোনেন্ট ইজ, অপোনেন্টটা যত ছোট প্রতিপক্ষই হোক না কেন, আমার কাছে মনে হয়েছে বেশ কিছু জায়গা দেখে যেখানে আসলে সেই যোগবনিতর কিছু ছন্দ আমি খুঁজে পেয়েছি, এবং সেটা কার্লো আনচেলত্তির কল্যাণেই বোধহয় পেয়েছি। একটা বিল্ড আপ আমি আপনাদেরকে দেখাই। এই জায়গাটা একটু চিন্তা করে দেখেন, ব্রাজিলের তিনজন মিডফিল্ডার, সেন্টার মিড কিংবা লেফট মিড কিংবা রাইট মিড, তাদেরকে তিনজন মার্ক করে রেখেছেন। ঠিক এই সময়টাতে খেয়াল করে দেখবেন যে স্ট্র্যাটেজি ওয়াইজ ম্যাথিউস কুনিয়া ড্রপ করে যাচ্ছেন নিচের দিকে, যেটা ব্রাজিলের এই বিশ্বকাপের সেকেন্ড ম্যাচ থেকে বোঝা যাচ্ছে একটা গেম চেঞ্জার হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনি দেখবেন যে ওয়াইডে আরও একজন চলে এসেছেন, এবং মিডফিল্ডার অপোজিশনের সেন্ট্রাল মিডকে পুরোপুরি ঘিরে ধরেছে। সো আলটিমেটলি এটার উদ্দেশ্য হচ্ছে হাইতির যারা এখানে আসলে প্রেশারটা মেনটেন করতে চাচ্ছেন বা প্রেসিং করতে চাচ্ছেন, তাদেরকে ম্যানুপুলেট করা, তাদেরকে ম্যানুপুলেট করে যাতে ম্যাথিউস কুনিয়া সেই জায়গাটায় বলটা পেয়ে যান। এবং এখানে খেয়াল করে দেখবেন যে ইমিডিয়েটলি দুইজনই কিন্তু আলটিমেটলি ম্যানুপুলেটেড হয়েছেন। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে রাইট মিডে যিনি আছেন, এই যে আনচেলত্তির একটা ফ্লুইডিটির বিষয়টা, যে আলটিমেটলি পজিশনটাকে সুইচ করতে পারেন, রাইট মিডের প্লেয়ারটা খেয়াল করে দেখবেন যে আলটিমেটলি তিনি কিন্তু পজিশনটা সুইচ করে চলে এসেছেন ওই জায়গাটাতে। এবং এইখানে ব্রাজিলের অ্যাটাকটা তারা যেভাবে সাজিয়েছে, যে হাইতির যে দুজন আইসোলেটেড ফুলব্যাক আছেন, তাদের সঙ্গে দুইজন ডিরেক্ট রানার আছে। সো আলটিমেটলি এই জায়গাটায় কিন্তু পুরো কম্বিনেশনটা ব্রাজিল যেভাবে করেছে, এই পুরো কম্বিনেশনটাই কিন্তু যোগবনিতর একটা চমৎকার এক্সাম্পলের জায়গা। আরেকটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, দেখেন এখানেও আরেকটা বিল্ড আপের সময় খেয়াল করে দেখবেন, তিনজন মিডফিল্ডারের কেউই কিন্তু অ্যাক্সেসেবল না, আসলে কাউকে এখানে বল দেয়া যাবে না। ইভেন ম্যাথিউস কুনিয়াকেও আসলে অ্যাক্সেসেবল মনে হচ্ছে না। ঠিক এই সময়টায় যে কাজটা ব্রাজিল করেছে, সেটা হচ্ছে ফার সাইডের যে উইডটা আছে, সেই উইডটাকে ব্যবহার করেছে। এবং একটা বিষয় খেয়াল করে দেখবেন যে সেন্টার সার্কেলের ওই পাশটাতে সেন্ট্রাল মিডফিল্ডার যিনি আছেন, তিনি কিন্তু সাপোর্টে চলে এসেছেন। অ্যান্ড দেন ম্যাথিউস কুনিয়া আছেন এই জায়গাটায় বল ক্যারিয়ার হিসেবে। এবং ওই যে আরেকটা কথা বলছিলাম, যে ওই ফ্লুইডিটির জায়গাটা রাইট মিডফিল্ডার ফার সাইডে ছিলেন, তিনি সেই জায়গা থেকে চলে এসেছেন। একটা ভার্টিক্যাল পাসিং কিন্তু এই জায়গাটায় হয়েছে, এবং সেই জায়গাটাও যেটা আমি বলছিলাম যে ম্যাথিউস কুনিয়া, তিনি কিন্তু এখানে বল ক্যারিয়ার হিসেবে আসলে আলটিমেটলি কাজ করেন বা করেছেন। এবং পুরো জায়গাটাতে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে লাস্টের দিকে ওই যে তাদের যে আইসোলেটেড ডিফেন্ডার যারা ছিল, তাদের সঙ্গে কিন্তু মাল্টিপল রানার্স সেই জায়গায় ইনস্টল করা ছিল। সো এই পুরো সিকোয়েন্সটাও খেয়াল করে দেখবেন, এটাকেই কিন্তু আসলে যোগবনিত বলে বা সুন্দর ফুটবলের জায়গাটা বলে। আর ম্যাথিউস কুনিয়াকে আমি কেন আসলে গেম চেঞ্জার বলছি, সেই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তার পজিশনটা যেহেতু একটু ফ্রি পজিশনে তিনি খেলছেন, নিচের দিকে নেমে তিনি খেলছেন, এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখবেন। সেটা হচ্ছে একদম পাস মুভ যেইভাবে তিনি করছেন, ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার যে কম্বিনেশনের জায়গাটা, আপনি পুরো বিষয়টা, পুরো সিকোয়েন্সটা মিলিয়ে লক্ষ্য করে দেখেন,
পুরো সিকোয়েন্সটাতে কিন্তু আলটিমেটলি তিনি বল ক্যারিয়ার এবং সেই সঙ্গে ওই জায়গাটায় বল রিকভারি করে নিয়ে যাওয়া, ওয়ান টাচে খেলা, সবকিছু মিলিয়ে কিন্তু আলটিমেটলি তিনি ওই জায়গাটায় বেশ ইম্প্যাক্ট রাখছেন। এবং এই যে যোগবনিতর কথা আমি বলছি, সেই যোগবনিতর একটা অন্যতম বড় ক্যারিয়ার কিন্তু এই জায়গায় ম্যাথিউস কুনিয়া। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এখন নেইমার যদি আসেন, সত্যি কথা বলতে নেইমার যদি স্কটল্যান্ডের সঙ্গে আসেন, আমার কাছে মনে হয় যে ম্যাথিউস কুনিয়ার সঙ্গে তার একটা ভালো কম্বিনেশন হবে। কেন কম্বিনেশন হবে? কারণ নেইমার এমন ফরওয়ার্ডদেরকে আসলে পছন্দ করেন যারা প্রথমত বলকে হোল্ড করতে পারেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যাদের ওয়ান টাচে খেলার এবিলিটির জায়গাটা আছে। সো আমার কাছে মনে হচ্ছে ম্যাথিউস কুনিয়ার সেই জায়গাটা একটা বেশ ভালো প্রভাবক হিসেবে ব্রাজিলের এই টিমটাতে কাজ করবে। সো যোগবনিতার কথা বলছিলাম যে আমার কাছে মনে হয় যে এই ছোট ছোট জায়গাগুলো একটা মাঠে, এটাই কিন্তু অনেক বড় পরিচায়ক যে আসলে কার্লো আনচেলত্তি টিমটা কতটুকুই বা সময় পেয়েছেন। এক বছরও তো সময় ঠিকঠাক মতো পান নাই। সো এই টিমটাকে বিল্ড করাটাও তো একটা ব্যাপার রয়েছে। একদম হঠাৎ করে দায়িত্বটা পাওয়া এবং হঠাৎ করে দায়িত্বটা পেয়ে সেই টিমটাকে গুছিয়ে নেওয়া, এটা কঠিন একটা ব্যাপার। বাট আমার কাছে মনে হয় যে ব্রাজিল এই টিমটার পটেনশিয়ালিটি, কার্লো আনচেলত্তি বিল্ড আপ করতে পারা বা না পারার যে জায়গাটা, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আসলে কিছু ক্যারেক্টারের উপর। এবং সেই ক্যারেক্টারগুলোর মধ্যে ভিনি জুনিয়র, তিনি তো আলটিমেটলি এই ওয়ার্ল্ড কাপে যদি ব্রাজিল অনেক দূর পর্যন্ত যায়, গোল্ডেন বুটটাও পেয়ে যেতে পারেন, সেটা একটা সম্ভাবনা আছে। ম্যাথিউস কুনিয়া এই প্লেয়ারটা খুবই আন্ডাররেটেড। আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারটার একটা অনেক বড় অবদানের জায়গা আছে। নেইমার যদি আসেন, ডেফিনেটলি হি উইল ব্রিং অ্যান এক্স ফ্যাক্টর। রাফিনহার না থাকাটা একটা অনেক বড় লস, কারণ রাফিনহার সবচেয়ে বড় বিষয় অ্যাটাকিং প্লেতে যতটুকু তিনি হেল্প করতে পারেন, তার চাইতে অনেক বেশি মাত্রায় ডিফেন্সিভ প্লেতে রাফিনিয়ার হেল্প করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। এনিওয়েজ, আমি শুরু করেছিলাম আসলে আমার স্মৃতির জায়গাটা দিয়ে। সো আলটিমেটলি ওই 2006 বিশ্বকাপের কথা বলছিলাম যে খুব রিসেন্টলি একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ওই যে ভিআইপি বক্সে সবাই একসঙ্গে বসে খেলা দেখছেন। ওই ওই টিমটা সবার আগে মনে হয় ছ্যাঁকা দিয়েছিল আমাদের জেনারেশনকে, কারণ ওই ব্রাজিলের টিমটা বিশ্বকাপ না পাওয়ার আসলে কোনো সম্ভাবনা, মানে কোনো জায়গা ছিল না। এখন আপনারা অনেকে মন্তব্য করবেন যে ভাই আপনি কি ব্রাজিলের সাপোর্ট করেন কিনা। অনেকে আবার যখন আর্জেন্টিনা নিয়ে কখনো কোনো ভিডিও আমরা করি তখন জিজ্ঞেস করেন যে আর্জেন্টিনা সাপোর্ট করি কিনা। দেখেন, আপনারা হয়তো বা ফ্যান, আমরা বিশ্লেষক, আমাদের পেশার জায়গাটা এটা। আমরা পেশাগতভাবেই কাজ করি। ভেতরে বা মনে মনে কোন দল সাপোর্ট করি সেটা আসলে কোনো কিছু যায় আসে না, বা সাপোর্ট করলেও কি না করলেও কি, কেউ কাপ জিতলেও আমার কোনো কিছু যায় আসবে না বা আমার কোনো উপকার হবে না, কেউ কাপ না জিতলেও আমার কোনো উপকার হবে না। আমাদের পেশার জায়গাটা যেটা, পৃথিবীর প্রত্যেক দেশেই যারা বিশ্লেষক থাকেন বা পেশাগতভাবে যারা কাজ করেন, তারা ওই জায়গাটা বেস করেই কাজ করেন। তারা সবার সবলতা, সবার দুর্বলতার জায়গাটা নিয়েই কাজ করেন। আর ছোটবেলার কথা যদি বলি, তাহলে ছোটবেলায় সত্যি কথা বলতে ওই সময়টায়, আমাদের যে সময়টায় আমরা যখন ছোট ছিলাম, তখন ব্রাজিলে স্টার প্লেয়ারদের সংখ্যাটা অনেক বেশি ছিল, ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার তখন অনেক বেশি ছিল। ইভেন 2004 সালের পর্তুগালের কথা যদি আপনি আমাকে বলেন, আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল 2004 ইউরোর পর্তুগাল টিমটা। সেই টিমটাতে গোলকিপার ছিলেন রিকার্ডো, তিনি গ্লাভস ছাড়া গোল সেভ করেছিলেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তখন সবে মাত্র আসলে টিমে আসেন। লুইস ফিগো সেই টিমটাতে ছিলেন, পলেতা সেই টিমটাতে ছিলেন, সেই টিমটাতে কারভালো ছিলেন, সেই টিমটাতে রুই কস্তা সেকেন্ড হাফে নেমে দুর্দান্ত খেলা খেলতেন। সো তখন ছোটবেলার যে ইমোশনের জায়গা, ছোটবেলার ইমোশনের জায়গা থেকে অনেক জান লাগিয়ে সাপোর্ট করতাম ইউরো 2004-এ পর্তুগালকে। বিশ্বকাপের মঞ্চে তো আসলে পর্তুগাল তখন খুব আন্ডারডগ টিম, তারপরে সেই টিমটা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। বাট ব্রাজিল টিমটা নিয়ে সবার খুব উচ্ছ্বাসার জায়গা ছিল। বাট সেই ইটালি টিমটাও পরবর্তী সময় আমাদের অনেকের মন জয় করে ফেলেছিল। বিশেষ করে ওই ইটালি টিমে মাউরো ক্যামেরোনেসি নামে একজন প্লেয়ার ছিলেন, লুকা টনি ছিলেন সেই জায়গাটা, ফ্যাবিও ক্যানাভারো ছিলেন, যতটুক মনে পড়ে মাঝে ওই জায়গাটা আন্দ্রে পিরলো ছিলেন, ড্যানিয়েল ডি রোজি ছিলেন, ইভেন দেল পিয়ারো নামতেন সেকেন্ড হাফে, জামরোতা ছিলেন। জামরোতা মোটামুটি অপোনেন্টের হাফেই তিনি থাকতেন ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস। এই ইটালি টিমটাও কিন্তু ওই বিশ্বকাপে আসলে অনেক বেশি মাত্রায় মন জয় করেছিল। জিদান পরবর্তী সময় বাংলাদেশে এসেছিলেন, জিদানের চমৎকার প্লে, ঢুস মারার কাহিনীর আগে ব্রাজিলের সঙ্গে ম্যাচটাতে জিদান একাই আসলে ওই ম্যাচটা হারিয়ে দিয়েছিলেন। টিয়েরি অনরি একটা গোল করেছিলেন জিদানের পাস থেকেই বা জিদানের লব থেকেই। মনে আছে যে রোবার্তো কার্লোস মনে মোজা ঠিক করছিলেন, কার্লোস বা কাফু মোজা ঠিক করছিলেন, ওই সময় টিয়েরি অনরি সুযোগটা নিয়ে গোলটা দিয়ে দিয়েছিলেন। এবং তার আগে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল হেরেছিল বার্সেলোনার কাছে, তো টিয়েরি অনরি কিন্তু ওই জায়গাটায় প্রতিশোধটা নিয়ে ফেলেছিলেন রোনালদিনহোর সঙ্গে। ওই বিশ্বকাপে আসলে রোনালদিনহো কেন খেলতে পারেননি সেটা আজ পর্যন্ত আসলে রহস্য, মানে আমার কাছে রহস্য। ইভেন কাকা ওই সময় এসি মিলানে কাকার যে ক্রেজ, দ্যাট ওয়াজ সামথিং এলস, মানে আমাদের জেনারেশনের কাছে। সো আলটিমেটলি ব্যাপারটা ওই রকমই ছিল। বাট ওই যে ব্যাপারটা বললাম যে যখন
পেশাদারভাবে কাজ করছি গত 10 বছর ধরে, 12 বছর ধরে, তখন এই ইমোশনগুলো আসলে ওইভাবে আর কাজ করে না। তখন এটা বিশ্লেষণের জায়গা থেকেই যে জায়গাটা বেটার সেই জায়গাটা বেটার, যে জায়গাটা উইকনেস সেই জায়গাটা উইকনেস। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ।